জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এবারে জানাবো ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হচ্ছে না নরেন্দ্র মোদীর। জাতিসংঘ সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহে দুজনই নিউ ইয়র্কে যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে পারে, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার সাথে মুখোমুখি বৈঠক করলেও ইউনূসের সাথে মোদীর কোনো দ্বিপাক্ষীয় আলোচনা হবে না। বুধবার ভারতের পররাষ্ট্র দপ্তরের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত একটি খবরে দাবি করা হয়েছে। জানাবো যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আল জাজিরার অনুসন্ধানী রিপোর্ট। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে, যা বাংলাদেশি টাকা প্রায় ৩,০০০ কোটি টাকা, এ দিয়ে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। ওই প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন। নিজের রিয়েল এস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেন ছাড়াও দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এবারে থাকছে ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখার চেষ্টা করেছে। শেখ হাসিনার শাসন আমলে ভারত গোপনে প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ। লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করেছে। সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ১৭০ মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র ৮টি মিগ ২৯টি ফাইটার জেট। এদিকে জাবিতে গণধোলায় শিকার ছাত্রলীগের নেতার মৃত্যু ঘিরে রহস্য। শিক্ষার্থীদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীমুল্লাহ গনির মৃত্যুর বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। বুধবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক করে গণস্বাস্থ্য মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। এবার লেবাননে ওয়াকি-টকি বিস্ফোরণ, নিহত ২০। পেজার বিস্ফোরণে ১২ জনের মৃত্যুর পর এবার লেবানন জুড়ে বিস্ফোরিত হল ওয়াকি-টকি। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন নিহত এবং ৪৫০ জনেরও বেশি মানুষ আহত হবার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেপ্তার। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৎকালীন ফরিদপুর ৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কাজী জাফর উল্লাহ। পরে ২০১৪ ও ২০১৮ সালে ফরিদপুর ৪ আসনে নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কাছে হেরে যান তিনি। সবশেষ ২০২৪ সালের নির্বাচনেও নিক্সনের কাছে পরাজিত হন আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতা গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং জ্বালানি ও খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রয়েছেন। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হচ্ছে না নরেন্দ্র মোদীর। জাতিসংঘ সাধারণ সভায় যোগ দিতে আগামী সপ্তাহে দুজনই নিউ ইয়র্ক যাচ্ছেন। ধারণা করা হচ্ছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটি বৈঠক হতে পারে, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সহ একাধিক রাষ্ট্রনেতার মুখোমুখি বৈঠক করলেও ইউনূসের সাথে মোদীর কোনো দ্বিপাক্ষীয় আলোচনা হবে না। বুধবার ভারতের পররাষ্ট্র দপ্তরের সূত্র উদ্ধৃত করে প্রকাশিত এক খবরে এ দাবি করা হয়েছে। ভারতের আনন্দবাজার পত্রিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে। পত্রটিতে বলা হয়, ৫ আগস্ট জনবিক্ষোভের জেরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই থেকে তিনি ভারতে রয়েছেন। অন্যদিকে বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে নানা সংশয়। ইউনূস নিজে একাধিকবার হাসিনার প্রত্যাবর্তন এবং ভারতে থেকে সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতির প্রসঙ্গ তুলেছেন।
আনন্দবাজার আরও জানায় যে পাশাপাশি দিল্লি বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা ডেপুটি হাইকমিশন থেকে হাসিনা জামানার 2 কূটনীতিককে বরখাস্ত করে বার্তা দিয়েছে নয়াদিল্লিকে। তাছাড়া কিছুদিন আগে হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করেছে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ফলে তিনি ভারতে কতদিন থাকতে পারবেন তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নয়া সরকারের জামাতে ইসলামী, হেফাজতে ইসলামের মতো চরমপন্থী দলগুলো প্রভাব নিয়েও সংশয় তৈরি হয়েছে ভারতের কূটনৈতিক মহলে। আনন্দবাজার দাবি করে এই আবহে আগামী 21শে সেপ্টেম্বর 3 দিনের আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী মোদী। জাতিসংঘ সাধারণ সভায় বক্তৃতা করার পাশাপাশি চতুর্দেশীয় অক্ষ কোয়াডের শীর্ষ বৈঠক এবং ভারতীয় বংশোদ্ভূত ও অনাবাসী ভারতীয়দের সভায় যোগ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একথা জানানো হয়েছে, কিন্তু পড়শি দেশের নয়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে না তার। আল জাজিরার অনুসন্ধান, যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ি কিনেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আল জাজিরার অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে ৩৬০টি বিলাসবহুল বাড়ি কিনেছেন। নিজের রিয়েল ইস্টেট ব্যবসাকে সম্প্রসারণ করেছেন ব্রিটেনে ছাড়াও দুবাই, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের বেশ ভালো সম্পর্ক ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, যা তিনি নিজেই স্বীকার করেছেন। সাবেক এই ভূমিমন্ত্রী বলেন, আমার বাবা শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন, আমিও তার কাছের লোক। শেখ হাসিনা আমার বস, তিনি জানেন যুক্তরাজ্যে আমার ব্যবসা আছে। আল জাজিরা জানিয়েছে, 2017 সালের দিকে সাইফুজ্জামান চৌধুরী সম্পদ কেনা বাড়িয়ে দেন। 2019 সালে যখন তিনি মন্ত্রী হন তখন এটি আরও বেড়ে যায়। সংবাদ মাধ্যমটি জানায়, গত বছর বিনিয়োগকারী ছদ্মবেশে আল জাজিরার সাংবাদিক সাইফুজ্জামানের $14 বিলিয়ন বাড়িতে যায়। ওই সময় ছদ্মবেশী সাংবাদিকদের সাইফুজ্জামান বড়াই করে জানান, তিনি কুমিরের চামড়ার হাতে তৈরি জুতার উপর হাজার হাজার ডলার খরচ করেন এবং লন্ডনের সবচেয়ে দামি দোকান থেকেই ইতালিয়ান স্যুট তৈরি করে পরেন। এ সময় সাইফুজ্জামান লন্ডনে নিজের বাড়িও ঘুরে দেখান তাকে, যেটিতে রয়েছে সিনেমা হল, জিম, ব্যক্তিগত এলিভেটর এবং নতুন রোলস রয়েলস গাড়ি রাখার নিরাপদ আন্ডারগ্রাউন্ড পার্কিং এরিয়া। সাইফুজ্জামান আল জাজিরার কাছে দাবি করেছেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং আরব আমিরাতে নিজের বৈধ ব্যবসার মাধ্যমে এই সম্পদ কিনেছেন তিনি। তবে অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে এখন অর্থ পাচারের অভিযোগ এনে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং তার পরিবারের মালিকানাধীন ইউসিবিএল ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছে। আল জাজিরা ইউটিউব অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটে সাইফুজ্জামানকে নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং ভূমি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী। তিনি 10ম এবং 11শ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য। সাইফুজ্জামান চৌধুরী মূলত তার বাবার মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 10ম জাতীয় সংসদ নির্বাচনে আবারও নির্বাচিত হন। সাইফুজ্জামান চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠান আর্মিড গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামের চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে 3 বার নির্বাচিত সভাপতি হয়েছিলেন। ভারত ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল রাখার চেষ্টা করেছে। শেখ হাসিনার শাসনামলে ভারত গোপন প্রভাব খাটিয়ে বাংলাদেশের সামরিক শক্তিকে দুর্বল করে রেখেছে বলে অভিযোগ। লক্ষ্য একটাই, বাংলাদেশের সেনা ভারতের দিকে যাতে কোনো স্ট্র্যাটেজিক চ্যালেঞ্জ ছুড়ে দিতে না পারে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতার স্বাদ উপভোগ করছে। সামরিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে 170 মিলিয়ন জনসংখ্যার দেশটির হাতে রয়েছে মাত্র 8টি মিগ 29টি ফাইটার জেট, যা প্রমাণ করে হাসিনার আমলে স্পষ্টতই দেশের সামরিক ক্ষেত্রকে অবহেলিত করে রাখা হয়েছে। অন্যদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েও সামরিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী পাকিস্তান। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2024-এর মতে পাকিস্তানের মিলিটারি বাহিনীর বিশ্ব র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনী উল্লেখযোগ্যভাবে শক্তিশালী। তাদের হাতে রয়েছে JF-17, 25টি J-10C ফাইটার জেট, জিম্বাবুয়েকে 12 MFI সুপার মুশফাক প্রশিক্ষক বিমান সরবরাহ করার জন্য পাকিস্তান আরেকটি বহু মিলিয়ন ডলারের চুক্তি পেয়েছে। এখানেই শেষ নয়, পাকিস্তান সেনাবাহিনীতে প্রায় 65,000 পূর্ণকালীন কর্মী, যার মধ্যে 3,000 জনই পাইলট রয়েছেন এবং তারা বর্তমানে প্রায় 883টি উড়োজাহাজ পরিচালনা করে। চীন পাকিস্তান বিমান বাহিনীকে J-31 স্টেলথ ফাইটার অফার করেছে। পাকিস্তান অস্ত্র সম্ভারে রয়েছে তুরস্কের অত্যাধুনিক বন্দুকও।
এখানে আরেকটি বিষয় ভুলে গেলে চলবে না, মুসলিম বিশ্বের একমাত্র পাকিস্তানের হাতে রয়েছে নিউক্লিয়ার পাওয়ার বা পরমাণু শক্তি। নিজের নিরাপত্তার স্বার্থে ভারত সবসময় চেয়ে এসেছে বাংলাদেশের মিলিটারি বাহিনী দুর্বল হয়ে থাকুক, আর তাই সামরিক বিভাগে বরাদ্দ না বাড়িয়ে ভারতকে সাহায্য করে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত জানে যদি বাংলাদেশের মিলিটারি বাহিনী শক্তিশালী হতে শুরু করে তাহলে এই অঞ্চলের ভারসাম্য নষ্ট হতে পারে। হাসিনার পতনের পর বাংলাদেশের এখন মূল লক্ষ্য হওয়া উচিত দেশের অর্থনৈতিক এবং সামরিক খাতে শক্তিশালী করা। পাকিস্তান থেকে সামরিক সহায়তার মাধ্যমে বাংলাদেশ নিজের মিলিটারি বাহিনীকে শক্তিশালী এবং উন্নত করতে পারে, যে সহায়তা তারা ভারতের কাছে পায়নি। যে কোনো বিদেশি শক্তির বিপরীতে, বিশেষ করে ভারতকে টেক্কা দিতে পাকিস্তান বাংলাদেশ অংশীদারিত্ব দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন শক্তি হিসেবে উদ্বুদ্ধ হতে পারে। হাসিনামুক্ত বাংলাদেশ এখন নিজেদের সামরিক সম্পর্কে সাজাতে মনোনিবেশ করেছে, যেখানে ভারতের ছায়া থাকবে না। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল, তাই বাংলাদেশের কারোর হাতেরই পুতুল হয়ে থাকবার দরকার নেই। আগামী দিনে পাকিস্তান বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলে একটি নতুন সমীকরণ তৈরি করতে পারে, বিশেষ করে ভারতকে চাপে রেখে। সবশেষে বলা হয়, বাংলাদেশের সামরিক সম্ভারে ভারতের নাক গলানোর দিন শেষ হয়ে গেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। এবার লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণ, নিহত 20। পেজার বিস্ফোরণে 12 জনের মৃত্যুর পর এবার লেবানন জুড়ে বিস্ফোরিত হল ওয়াকিটকি। এ ঘটনায় এখন পর্যন্ত 20 জন নিহত এবং 450 জনেরও বেশি মানুষ আহত হবার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিকে টেলিযোগাযোগে একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতেও ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হিজবুলার কেনা 5000 পেজারের ভিতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ। হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে, যদিও ইসরায়েল পেজার হামলা দায় স্বীকার করেনি। ওয়াকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরায়েলের হাত রয়েছে কিনা তা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।